জাহাপনার মুস্তাফার সাথে এই সুসম্পর্ক কোনো ভালো লক্ষণ না। এত করে বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সব বৃথা। জানি না আর কে কি অপেক্ষা করছে। ছোট শাহজাদা পায়রার সাহায্যে প্রাসাদের রাস্তা খুঁজে পেল। সে বুঝতে পারল যে আজ থেকে আর কখনোই একা ঘুরতে যাওয়া যাবে না। ভালো লেগেছে? শাহজাদি, অনুমতি দিলে শাহজাদাকে গোসলের জন্য নিয়ে যেতে চাই। শাহজাদি। রানা খাতুন, আমি প্রাসাদে থাকি এটা তুমি কখনোই চাও না, আর তাই একথা হুররাম সুলতানকে তুমি জানিয়েছিলে। কখনোই না শাহজাদি। কোন সাহসে? চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, আমি কোনো দাসী নই, তাই কখনো আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবো না, তাতে তোমারই ক্ষতি হবে। এসো। হরিজিহান সুলতান, বলো। মহামান্য শাহজাদা খবর পাঠিয়েছেন, আপনার জন্য দোমানিক শিকার কুটিরে অপেক্ষা করছেন। সাবধান মাননীয় হুররাম সুলতান। স্বাগতম আম্মা। যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো সুলতানা। জাহাপনা সাম্রাজ্যের নায়েব হিসেবে শাহজাদা মুস্তাফাকে নির্বাচন করেছেন। অভিযানের সময় তিনি প্রাসাদে থাকবেন। এটা কিভাবে সম্ভব? কদিন আগে যে শাহজাদা বিদ্রোহ করলো তাকে সিংহাসনের দায়িত্ব দিলেন। আমি নিজেও খুব অবাক হয়েছি সুলতানা। জাহাপনা এমন একটা সিদ্ধান্ত নেবেন আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। ফলাফল কি হতে পারে জানো তো? এটা আমাদের জন্য মৃত্যুর ফরমান। মুস্তাফা যদি একবার সিংহাসনে বসে যায় তাহলে আর কেউ ওকে সরানোর সাহস করবে না। বহু বছর পর মুস্তাফা ভাই এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, এটা তার সাফল্য, এতে ওনার সম্মান বাড়বে। তবে চিন্তার কিছু নেই, সৈন্যরা তো অভিযানে যাচ্ছে। শাহজাদি, আমরা অভিযানে যাচ্ছি, যে কোনো কিছু ঘটতে পারে যদি আমরা ফিরে না আসি। বোঝাতে পেরেছ তো মিহিরিমা? এজন্যই তোমার ভাইদের কারো ইস্তানবুলে থাকাটা খুব জরুরি। আর কত দূর যেতে হবে? অনেক দূরে শাহজাদি, সময় লাগবে। থামলো কেন? কি হয়েছে? লালা মুস্তাফা, এসব কি হচ্ছে? কোতাহিয়ার সব আতিথেয়তা এখানেই শেষ শাহজাদি। বেহান সুলতানের কাছে ফিরে যাচ্ছেন। আপনি কে আর কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন? এখনই প্রহরীদের সরে যেতে বলুন। আপনার কি মনে হচ্ছে এত বড় একটা সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি? হুররাম সুলতান আর কখনো আপনাকে এখানে দেখতে চান না। ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দয়া করে আমাকে জোর করতে বাধ্য করবেন না। শাহজাদার কাছে আপনি কি কৈফিয়ত দেবেন? শাহজাদা শিকার থেকে 2 সপ্তাহ পর আসবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন ওখানে 1 মাস থাকেন। কতদিন কথা লুকিয়ে রাখবেন? ফিরে তো আসবেন। এখানকার অবস্থা জাহাপনাকেও জানানো হবে শাহজাদি, আর আপনাকে ওনার আদেশেই এখান থেকে যেতে হতো। শাহজাদা, ওনার অবর্তমানে এই আদেশ পালন করায় হয়তো রাগ করবেন, কিন্তু আমার অপারগতাও বুঝতে পারবেন। লালা, গাড়িতে গিয়ে বসুন শাহজাদি। প্রহরীরা আপনাকে উস্কুপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। এটা অসম্ভব, এভাবে পাঠাতে পারবেন না। বেয়াজিদের সাথে দেখা করব।
এটা সম্ভব না। আর কখনোই ওনার সাথে দেখা করতে পারবেন না। না, আমি কোথাও যাব না। লালা, শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। কথাটা শুনে সিদ্ধান্ত নিন কি করবেন। এমন একটা গোপন খবর আছে, হুররাম সুলতান যা শুনলে অনেক খুশি হবেন। সবকিছু একদম বদলে যাবে। সেই গোপন কথাটা কি? অনেক বড় কথা, কিন্তু এর পরিবর্তে আপনার কাছে একটাই চাওয়া, এখানে থাকতে সাহায্য করবেন। মানিসা সঞ্জয়কে সেলিমকে পাঠিয়েছেন, কিন্তু সাম্রাজ্যের নায়েব হিসেবে মুস্তাফাকে মোতায়েন করেছেন। বুঝতে পারছি না এমন সিদ্ধান্ত কেন নিলেন। আমি এটাই ভালো মনে করেছি হুররাম। তাছাড়া কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাপারে আমি খুবই চিন্তিত। মানিসায় গিয়ে আমি শাহজাদা সেলিমকে মাতাল অবস্থায় দেখলাম। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। যদিও সে ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে, তওবা করেছে, কিন্তু ওর সেই দুরবস্থা কিছুতেই ভুলতে পারছি না। সেলিম ঠিক হয়ে যাবে, একটু সময় প্রয়োজন। কিন্তু দূরে ঠেলে দিলে আমাদের সন্তানরা আরো বেশি ভুল পথে যাবে। আমি সন্তানদের দূরে ঠেলে দিচ্ছি না, কিন্তু এই সিদ্ধান্তে আমি অটল। আমার অনুপস্থিতিতে মুস্তাফাই এই সাম্রাজ্যের দায়িত্ব পালন করবে। আল্লাহ সবার মঙ্গল করুন। রাজধানী থেকে আসা খবর শুনেছি, শাহজাদা মুস্তাফাকে সাম্রাজ্যের নায়েব বানানো হয়েছে। জাহাপনা যদি এখানে না আসতেন, আপনার এই দুরবস্থা না দেখতেন, আজ এই দায়িত্ব আপনি পেতেন। কিন্তু এখন আর সুযোগ নেই। চোখ বন্ধ করে আমরা সবাই পরিণতির দিকে যাচ্ছি। ভেবেছিলাম বাবা আমাকে ক্ষমা করেছেন নুরবানু, আমাকে বিশ্বাস করেছেন, কিন্তু আমি ভুল ভেবেছি। নিজের অবস্থা দেখে হাসি পাচ্ছে। যেখানে আমারই নিজের উপর আস্থা নেই, সেখানে তিনি কিভাবে আস্থা রাখবেন? আমাদের ওখানে একটা প্রবাদ আছে, মানুষকে প্রতিটা ভুল থেকেই শিক্ষা নিতে হয়। সামনে অনেক কঠিন সময় আসছে, যদি তা কাটিয়ে উঠতে চান তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঝড় তুফান যাই আসুক মোকাবেলা করতে হবে। সেলিম, প্রিয় আমার শাহজাদা, কেউ আপনার উপর আস্থা না রাখলেও আমার আপনার উপর আস্থা আছে। আমি চাই আপনিও আমার উপর আস্থা রাখুন। গাজান ফারাগা শাহজাদার সাথে একজন দেখা করতে এসেছেন, পরিচিত কেউ বলে মনে হচ্ছে না। তুমি কে এফেন্দি? এখানে কি চাই? আমি আগাকে বলেছি, শাহজাদা সেলিমের সাথে কিছু কথা বলতে চাই। তুমি কি ভেবেছো তুমি চাইলেই শাহজাদা বিনা কারণে তোমার সাথে দেখা করবেন? আমি দিমিত্রি,
আলা শেহিরের এক খামার বাড়ি থেকে এসেছি। আপনি গিয়েছিলেন তাই না? কারণ আপনাকে ওখানে দেখেছিলাম, সাথে একজন হাতুনও ছিলেন। তাতে কি দিমিত্রি এফেন্দি? শাহজাদা শিকারে গিয়েছিলেন, আমরাও সাথে ছিলাম। বিশ্রাম নেয়ার জন্য ওখানে গেলে খামার মালিকের স্ত্রী সেখানে আমাদের আপ্যায়ন করেছেন। ওই হাতুন হলো আমার স্ত্রী। শাহজাদার সাথে ওর কি সম্পর্ক তা আমি জানি, আমার কাছে স্বীকার করেছে। আমার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হয়তো তিনি আমাকে অভিযানও নিতে চান না। হুররাম সুলতান প্রাসাদে ফিরে এসেছেন, নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। এসো। শাহজাদা, বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। বলো। দিমিত্রি নামের এক লোক এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। বলছে আপনি ওর স্ত্রীকে খুব ভালো করেই চেনেন। কি নাম তার? কার কথা বলছো? এফতালিয়া নামের এক খাতুন, আলা শেহিরের এক খামারের মালিক তিনি। তার মানে ও বিবাহিতা। শাহজাদা, কে এই ইফতালিয়া? নুরবানু, তুমি কামরায় যাও। তুমি ওকে চলে যেতে বলো গাজানফার। ও কোন সাহসে এখানে এসেছে? যেমন আদেশ শাহজাদা। কি চাই? ওই লোক কেন এসেছে? সবকিছু জেনে ফেলেছে সুলতানা। যদি কাজীর কাছে অভিযোগ করে, এ খবর জাহাপনার কাছে চলে যাবে। খারাপ ব্যবহার করো না, বলবে শাহজাদা পরে ওর সাথে কথা বলবেন। এর কোনো সমাধান খুঁজে বের করতে হবে। যদি অভিযোগ করে? অভিযোগ করতে হলে এখানে আসতো না। তারপরও তুমি ওর পেছনে লোক লাগিয়ে রাখো, নজর রাখো। শাহজাদি, আম্মা কামরায় আছেন? খাস কামরায় গিয়েছেন শাহজাদি, এখনই চলে আসবেন। আমি কামরায় অপেক্ষা করছি। শাহজাদি, এটা আপনার কাছে এসেছে। হাতুন, দাঁড়াও। কে দিয়েছে তোমাকে? আমি আপনার চলার পথ ধরে চলছি, আপনার পছন্দের ফুলের সুবাস নিচ্ছি। কি আছে এমন যে সেই সুবাসে নিজেকে হারাবে না, যে আপনার সৌন্দর্যের কাছে মাথা নত করবে না? সূর্য আপনাকে দেখে কিভাবে স্থির থাকে? সে কি মেঘের আড়ালে আশ্রয় নেয় না? আপনাকে একবার দেখার পর নিজেকে হারিয়ে ফেলেছি। মেহেরিমা, আম্মা, ওখানে কি করছিলে? আগুনটা নিভে যাচ্ছিল তাই। এটা কি তোমার কাজ? দাসীদের কাউকে ডাকনি কেন? এটা তেমন কিছু না, আপনার অপেক্ষায় ছিলাম তাই ভাবলাম ঠিক করি। অপেক্ষা করছিলে কেন? রুস্তম আমাকে হরি জিহানের ব্যাপারটা বলল, আপনি আমাকে কেন বললেন না আম্মা? কথাটা যত কম জানাজানি হবে ভেবেছিলাম তত দ্রুত সমাধান করতে পারবো। বিষয়টা অনেক দূর চলে গেছে আম্মা, যতই মেটানোর চেষ্টা করবেন ততই বাড়তে থাকবে। কাজটা আমার উপর ছেড়ে দিন। যদি প্রয়োজন হয় তোমাকে দায়িত্ব দেয়া যায় কিনা ভেবে দেখব।
এসো। শাহজাদা, রাজধানী থেকে জরুরি খবর এসেছে। সব ভালো তো? জাহাপনা অভিযানে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। অটোমান সাম্রাজ্যে আশ্রয় নেয়া এলকাস মির্জা আর তার সৈন্যদের সাথে নিয়ে তাহমাসকে আক্রমণ করবেন। ভালো। অনেকদিন হলো সৈন্যরা অভিযানে যায়নি। জাহাপনা অভিযানে থাকাকালীন সাম্রাজ্যের নায়েব হিসেবে মহামান্য শাহজাদা মুস্তাফাকে নিযুক্ত করেছেন। খুব ভালো। সেলিমের চেয়ে মুস্তাফা ভাইয়ের রাজধানীতে থাকাটা এই মুহূর্তে বেশি জরুরি। আমরাও সেলিমের সাথে অভিযানে অংশগ্রহণ করব। ক্ষমা করবেন শাহজাদা, আসলে আমি আপনার সাথে একমত হতে পারছি না। শাহজাদা মুস্তাফার সাথে আপনার ভালো সম্পর্ক, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি সিংহাসনে বসতে চান তাহলে দূরত্ব বজায় রাখুন। এসো। শাহজাদা, অসময়ে চলে এলাম না তো? তা কেন হবে অরিজিয়ান? শিকার থেকে ফেরার পর তোমার সাথে তেমন কোনো কথা হয়নি। লালা, আপনি যেতে পারেন। শাহজাদা, শাহজাদি, মুস্তাফা, বাবা আমার, আল্লাহর রহমত এই দিন দেখার সৌভাগ্য হলো। যাওয়ার পর থেকে ভয় ছিলাম, ফিরে আসায় আমি অনেক শান্তি পাচ্ছি। আল্লাহর রহমতে জাহাপনার আমার মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়েছে আম্মা। হ্যাঁ, তা না হলে তোমাকে সিংহাসনের দায়িত্ব দিতেন না। খবরটা শুনে অনেক খুশি হয়েছি। মিরুন্নিসা কোথায়? কোনো চিন্তা করো না, ভালো আছে। কামরায় তোমার অপেক্ষায় আছে, কারণ এখন সে এখানে উঠে আসতে পারবে না। শাহজাদা, আপনি ফিরে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। এক সপ্তাহ ধরে আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। আল্লাহ সৌভাগ্য দিন, শাহজাদা সুসংবাদ নিয়ে এসেছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ। আমিন। আমিন। নিসা, তুমি ভালো আছো? ভালো থাকবো না? আমাদের ছেলে সুস্থ আছে, আপনিও পাশে আছেন। আম্মা, আমাকে খবর পাঠাননি কেন? তুমি ফিরে আসছো শুনে প্রয়োজন মনে করিনি। এখন যেহেতু তুমি চলে এসেছো, এবার সবাইকে জানিয়ে দেব। ফিদান, যেমন আদেশ সুলতানা। গুলুমসের হাতের নামের একজন দাসী আছে শাহজাদা, সবাই জানবে ওর বাচ্চা হয়েছে। আমি আসি। সুলতানা, আমাকে এভাবে চিঠি লেখার এমন দুঃসাহস কেন দেখালেন? সত্যিই তো আমি জানি না। আপনার কথা ভেবে খারাপ লাগছে। যদি এসব জানাজানি হয়, সবাই ভাববে আমি আপনাকে প্রশ্রয় দিয়েছি। খুব খারাপ হবে, আমাদের দুজনেরই সম্মানহানি হবে। মহামান্য পাশা, স্বাগতম। হুমাশা, আমার ছোট্ট পরীটা কেমন আছে? মেরিমা কোথায়? উনি কামরায় আছেন পাশা, বিশ্রাম নিচ্ছেন। এই অসময়ে বিশ্রাম কেন? অসুস্থ? বলছিলেন শরীর একটু খারাপ। তুমি এ কথা জানলে কিভাবে? জেনেছি কোনোভাবে।
এখন কিভাবে সমাধান করবেন তাই ভাবুন। আমার প্রশ্নের উত্তর দাও নুরবানু। তুমি আমার পেছনে লোক লাগিয়েছো, নজরদারি করছো আমার উপর। জাহাপনাকে কথা দিয়েছিলেন, তওবা করেছিলেন, কিন্তু কথা রাখেননি। আমাকেও কথা দিয়েছিলেন অন্য কারো দিকে তাকাবেন না, তাও রাখেননি। আমি অনেক কষ্ট পেয়েছি, তারপরও আমি কোনো কিছুর পরোয়া করি না, কারণ কথা দিয়েছি, একে অপরের পাশে থাকার শপথ নিয়েছি, একে অন্যকে বিশ্বাস করব, ওয়াদা করেছি। এফতালিয়া হাতুনের স্বামীর সাথে দেখা করুন, যা চাই মেনে নিন, ঝামেলা বাড়তে দেবেন না। শাহজাদির অনুমতি নেই পাশা। রুস্তম, এসব কি? অনুমতি না থাকার পরও কেন এসেছেন? ওরা আপনাকে বলেনি আমি ব্যস্ত? শুনলাম আপনার শরীর খারাপ, চিন্তা হচ্ছিল তাই দেখতে এলাম। তেমন কিছু না, ঘুমাতে যাচ্ছিলাম। এই মাঝরাতে কাকে চিঠি লিখছিলেন? বিয়াজিদকে। অনেকদিন ধরে খবর পাইনি, তাই চিন্তা হচ্ছিল। আসলে হরি জিহানের বিষয়টা নিয়ে আমি ভাবছি। ওকে কতবার সতর্ক করেছি, কিন্তু বিয়াজিদ শুনলে তো যা বোঝে তাই। এমন একটা কাজ কিভাবে করলো আমি জানি না। আমাকে এভাবে চিঠি লেখার এমন দুঃসাহস কেন দেখালেন? সত্যি তা আমি জানি না। কাকে লিখেছেন এসব? কোন অধিকারে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছেন? উল্টো আমাকে জিজ্ঞেস করছেন? মিহিরিমাকে এসে কোথায় পাঠাবেন এই চিঠি বলুন। যা ভাবছেন তা না, তেমন কিছুই হয়নি। এমন কিছু হওয়ার সম্ভব না। চিঠি পাঠিয়েছিলেন, আর যেন না পাঠান তাই সতর্ক করে দিচ্ছিলাম। কোন সুস্থ মানুষ এত বড় দুঃসাহস দেখাতে পারত না যদি আপনি তাকে সাহস না দিতেন। রুস্তম, বাড়াবাড়ি করবেন না। কোন সাহসে আমাকে দোষারোপ করছেন? চলে যান এক্ষুনি। যতক্ষণ না আপনি আমাকে তার নাম বলছেন আমি কোথাও যাচ্ছি না। কোথায় সে চিঠি? কে লিখেছে সে আপনাকে? রুস্তম, রুস্তম রাখুন। পুড়িয়ে ফেলেছেন তাই না? কি নাম তার? মিহিরিমা, এলকাস, নাজাকুল্লু? কে মিহিরিমা? সে যেই হোক, উত্তরে কি লিখেছে তা নিজেই দেখেছেন, এর বেশি কিছু না। আপনি তাকে বাঁচানোর জন্য নাম লুকাচ্ছেন, মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আপনি যা ভাবতে চান ভাবতে পারেন, বিন্দু মাত্র পরোয়া করি না। এখনই বেরিয়ে যান, এখানে আর আসবেন না। এফতালিয়া বিবাহিত তা জানতাম না। যদি এ কথা জানতাম তাহলে কখনোই ওখানে যেতাম না আমি। তুমি কি চাও আমাকে বলো, সমঝোতায় কোনো আপত্তি নেই। আর তাছাড়া ব্যাপারটা জানাজানি হলে তোমারও সম্মানহানি হবে। আপনি আমাকে আমার মান সম্মান বিক্রি করতে বলছেন শাহজাদা? ভদ্রভাবে কথা বলো এফেন্দি। গাজানফার, তোমার সামনে অন্য কোনো রাস্তা নেই।
আমার যে কোনো দাবি মেনে নেওয়া হবে, ভয় নেই। না হলে সামনে একটাই রাস্তা খোলা থাকবে। মাঝে মাঝে প্রাসাদে আসার পথে অন্য বাড়িগুলো দেখি, ছোট ছোট পরিবার, কত প্রাণবন্ত, বাচ্চাদের, মহিলাদের, পুরুষদের কণ্ঠ ভেসে আসে। তখন চোখ বন্ধ করে ভাবি, যদি আমার জীবনটা ওদের মতো হতো। কাজ শেষে বাড়ি ফিরতাম, আপনি খাবার বানাতেন, বাচ্চাদের নিয়ে খেতে বসতাম। মানে আপনি আর আমি হয়তো এখনকার মতো না, অন্যরকম জীবন। যেখানে আপনি আমাকে ভালোবাসতেন। পোপ, মহামহিম পোপ, লুথারের দূত আপনার সাথে দেখা করতে এসেছেন। মহামহিম পোপ, বলো তুমি আমার কাছে কি খবর নিয়ে এসেছো? চার্লস, ফার্দিনান্দ আর চার্লস অটোম্যানদের সাথে একটা চুক্তি করার চেষ্টা করছে বলে শুনেছি মহামহিম পোপ। হয়তো এ চুক্তির জন্য এর মধ্যেই সমঝোতা হয়েছে। বলা হচ্ছে আপনিও এক্ষেত্রে সম্মতি দিয়েছেন। শত্রুদের সাথে এই চুক্তি কেন মহামহিম পোপ? লুথার নামের ওই পথভ্রষ্টকে গিয়ে বলো, সে যা শুনেছে সবই সত্যি। আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কেননা এখন খ্রিস্টানদের মাঝে কোনো ঐক্য নেই। তাছাড়া অটোম্যানদের পরাজিত করা সম্ভব না। এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। কথাটা সে যেন অবশ্যই মাথায় রাখে।
এখন থেকে অস্ট্রিয়ার রাজা মহান বাদশাকে হাঙ্গেরির অধিকর্তা বলে স্বীকার করে নিচ্ছে এবং সমস্ত মিত্রদের নিয়ে সে আজীবন অটোম্যানদের সাথে সৌহার্দ্য বজায় রাখবে। অস্ট্রিয়া হাঙ্গেরি দখলের জন্য প্রতি বছরে 30,000 স্বর্ণ মুদ্রা উপঢৌকন প্রদান করবে। উভয় পক্ষের মাঝে অবাধ ব্যবসায়িক আদান প্রদান অব্যাহত থাকবে। হাঙ্গেরি আর বসনিয়ার সীমান্ত দস্যুদের অস্ট্রিয়ার সৈন্যবাহিনী নিয়ন্ত্রণ করবে। এছাড়া রাজা ফার্দিনান্দ পুরো পৃথিবীর বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খানের অনুগ্রহের বদলে রোম এবং তার আশেপাশের অঞ্চলের রাজা হিসেবে ভাই চার্লসকে স্প্যানিয়াল প্রদেশের রাজা হিসেবে গ্রহণ করে নেবে। এই চুক্তিনামা মহান বাদশার পক্ষ থেকে উল্লেখিত রাজাদের ওপর 5 বছরের জন্য অর্পিত হলো। আশা করি আদেশ মেনে চলবে। আমি মিহরিমা, চাঁদ আর সূর্যের প্রতীক মিহরিমা, সুলতান সুলেমান খানের চোখের মণি, হুররাম সুলতানের আদরের মেয়ে। প্রাসাদে, ইস্তানবুলে, এমনকি এই পৃথিবীর শাহজাদিদের মধ্যে সবচেয়ে সুন্দরী শাহজাদি। পৃথিবীর সবচেয়ে দামি অলংকার, সবচেয়ে দামি পোশাক, আর যত ধন দৌলত আমার পায়ের নিচে লুটিয়ে পড়ে। আমার খাবারের পাত্র স্বর্ণের তৈরি, পান করার পেয়ালা হীরা মুক্তা খচিত। পৃথিবীর নারীরা আমার আভিজাত্য নিয়ে ঈর্ষান্বিত, আর যুবকরা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। যার বাস্তবতা কেউ জানে না, যা দৃশ্যমান তা সত্যি নয়। দিন দিন আমি নিষ্প্রাণ হয়ে পড়ছি, মনের সাথে যুদ্ধ করছি, লড়াই করছি। আমার চারপাশে ধ্বংসের ধ্বনি। যুদ্ধের ময়দানে আমি যেন একা দাঁড়িয়ে আছি। চোখের সামনে মানুষের গর্দান যাচ্ছে, জীবনের অবসান ঘটছে। মানুষ শপথ নিয়েও তা ভঙ্গ করছে। আমার জীবন এসব ঘৃণার বিষাদের মাঝেই কেটে যাচ্ছে। আমার ভেতরে যদিও ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমার মুখ থেকে কখনো একটি শব্দও বের হয়নি। কেউ আমার মনের খবর রাখেনি। সব মেয়েদের মতো আমার হৃদয়ে অনেক কথা লুকোনো আছে, আর সব গোপন কথাই একদিন না একদিন প্রকাশ পায়। আর যখন প্রকাশ পায়, তখন আমাদের প্রিয় মানুষগুলোকেই আমাদের অচেনা মনে হয়। এভাবেই একদিন সত্যটা আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন একটা গোপন কথাই মানুষের জীবনকে মুহূর্তের মাঝে বদলে দেয়।